জাতিসংঘ জাতিসংঘের ধারণা অঙ্গ সংস্থা প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠার পদক্ষেপ, তারপরে হলো বিশেষায়িত সংস্থা, জাতিসংঘ বাংলাদেশ, এই কয়েকটা বিষয় করতে হবে। জাতিসংঘের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মানে প্রতি বছর একটা করে সংস্থার সদপ্তর আসে, প্রায় প্রতি বছরই আসে। বিগত কোশ্চেন দেখলে 35তমতে আসছিল উইপো সদর দপ্তর, 36তমতে আসছিল আইএইএ সদর দপ্তর, 37তমতে আসে নাই, 38তমতে আসছে ইউএনএইচসিআর এর সদর দপ্তর, আর তারপরে আসছে 42তমতে আসছে উইপো সদর দপ্তর, 41তমতে সদর দপ্তর আসে নাই। প্রত্যেকবারই সদর দপ্তর থেকে একটা করে কোশ্চেন থাকে। হ্যাঁ আজিজ বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1500 দিতে বলো। আর আপনি পেমেন্ট কত? তো 1500 দিতে বলো, 1500। ঠিক আছে, সো সদর দপ্তর পরীক্ষায় থাকে। জাতিসংঘ এর সাউন্ড কম কেন? আচ্ছা ঠিক আছে, এই করে দাও। এত কম মানে ক্লাস নিয়ে মজা লাগে না, ক্লাসই করে না, এত এসএমএস দেই, এত ই করি। হ্যাঁ ঠিক আছে। প্রতিষ্ঠার পদক্ষেপ, আমরা মনে রাখি এভাবে: লন্ডনের আটা ও মস্কোতে বসে ডিম খেতে হলে ইএস বলে সাইন করে দিন। এভাবে পড়ি আমরা সাধারণত, লন্ডনের আটা ও মস্কোতে বসে ডিম খেতে হলে ইএস বলে সাইন করে দিন। লন্ডনের আটা মানে লন্ডন ঘোষণা,
আটা মানে আটলান্টিক সনদ, ও মানে ওয়াশিংটন সম্মেলন, ওয়াশিংটন কনফারেন্স, ওয়াশিংটন কনফারেন্স। মস্কো মানে মস্কো ঘোষণা, তে মানে তেহরান সম্মেলন, তে মানে তেহরান সম্মেলন। বসে মানে ব্রিটন উডস কনফারেন্স, ব্রিটন উডস কনফারেন্স। ডিম মানে ডাম্বারটন ওকস সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন। ইএস মানে ইয়াল্টা কনফারেন্স। এদিক দাও রে আজিজ, আজিজ আজিজ আমার কাছে দাও, আমার কাছে দাও। সান ফ্রান্সিসকো সম্মেলন, হ্যাঁ, সান ফ্রান্সিসকো সম্মেলন। এখানে প্রতিষ্ঠার পদক্ষেপ হলো 11টা, আমরা এটার মাধ্যমে শিখবো 9টি। জাতিসংঘ প্রতিষ্ঠার পদক্ষেপ 11টা, আর আমরা শিখতেছি 9টি। আর দুইটা এই ছন্দের বাইরে, ওই দুইটাকে অনেক সময় জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত বলা হয় না, কারণ এটা একটা হলো যে নাৎসি দেশ বিনা শর্তে ক্ষমা, আর একটা হলো ভার্জিনিয়া সম্মেলন। লন্ডনের মানে লন্ডন ঘোষণা, আটা মানে আটলান্টিক সনদ, ও মানে ওয়াশিংটন কনফারেন্স, মস্কোতে বসে মস্কো মানে মস্কো ঘোষণা, তেহরান সম্মেলন, ব্রিটেন উডস কনফারেন্স, ইয়াল্টা কনফারেন্স, তারপরে সান ফ্রান্সিসকো সম্মেলন। সাইন মানে সান ফ্রান্সিসকো সম্মেলন, এখানে সনদ স্বাক্ষর হয়। আচ্ছা, একটা বিষয়, আপনি সালগুলো শিখে ফেলেন। সাল মনে রাখবেন, শুধু 42 সালটাই একবার, আর বাকি সব দুইটা দুইটা। 1941, 1941, 1943, 1943, 1944, 1944, 1945, 1945। বুঝতে পারছেন মনে হয়? অর্থাৎ প্রতিষ্ঠার পদক্ষেপের ক্ষেত্রে আপনি যখন এটা সাজাবেন, এটা সাজিয়ে কি বলে ক্লাসগুলো আপডেট করে দেবেন। আমি ক্লাস আপডেট করবো কেমনে? ক্লাস আবার আপডেট করবো কেমনে? আমি দুই একটা ছন্দ পড়াই, হ্যাঁ। আপনারা তো ক্লাসই করেন না, জন্য তো আমার স্পিড থাকে না। জীবনেই আমি দুইটা বা একটা ছন্দ পড়াই, একটা এইটা আর একটা হলো ওই যে পথে পটু ঢাক। ছন্দ আমার পড়াইতে ইচ্ছা করে না, আমি ছন্দ ভাবে শিখিও না। তো দেখেন, সান ফ্রান্সিসকো সম্মেলনের সাইন, সাইন মানে সান ফ্রান্সিসকো সম্মেলন, অর্থাৎ এখানে সনদ স্বাক্ষর হয়। এই সনদ স্বাক্ষর হয় 26 জুন। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26শে জুন। এখানে 50টি দেশ স্বাক্ষর করে, 50টি দেশ স্বাক্ষর, অর্থাৎ 26শে জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর করে 50টি দেশ। যদিও 15 অক্টোবরে পোল্যান্ড স্বাক্ষর করেছে, পোল্যান্ডের স্বাক্ষর করার পরে 15 অক্টোবর পোল্যান্ড স্বাক্ষর করে এবং 24শে অক্টোবরে সনদ কার্যকর হয়। এই পোল্যান্ড সহ সনদে স্বাক্ষরকারী, মূল সনদে স্বাক্ষরকারী দেশ হলো 51টি, কিন্তু পোল্যান্ড স্বাক্ষর করেছে 15 অক্টোবর। অর্থাৎ সনদ কার্যকর 24 অক্টোবর, 24 অক্টোবর। এজন্য 24 অক্টোবর হলো জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস 24 অক্টোবর।
জাতিসংঘ দিবস 24 অক্টোবর, এদিন সনদ কার্যকর হয়। আর এই জাতিসংঘ সনদ এখানে 15 অক্টোবর পোল্যান্ড স্বাক্ষর করে। 15 অক্টোবর পোল্যান্ড স্বাক্ষর করে। এই জন্য মূল সনদে স্বাক্ষর যদি বলে, মূল সনদে স্বাক্ষরকারী দেশ 51টি হবে, 50টি হবে না। 50টি হবে যদি বলা হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ স্বাক্ষর করে, তাহলে হবে 50টি। আর যদি বলে মূল সনদে স্বাক্ষরকারী কয়টি, 51টি, কারণ সনদটা কার্যকর হওয়ার আগেই 15 অক্টোবরে পোল্যান্ড স্বাক্ষর করেছিল। এবার দেখেন ইয়েস, ইয়েস মানে ইয়াল্টা কনফারেন্স, ইয়েস এর বিপরীত কিন্তু নো, নো মানে ভেটো। তার মানে 5টি স্থায়ী সদস্য এই ইয়াল্টা কনফারেন্সে ভেটো ক্ষমতা লাভ করে। ভেটো ক্ষমতা লাভ করে এই 5টি স্থায়ী সদস্য ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে। এটা 36তমতে আসছিল যে ইয়াল্টা কনফারেন্স এর উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। এরপরে দেখেন যেহেতু ভেটো ক্ষমতা পেয়েছে, তার আগের সম্মেলনে 5টি স্থায়ী সদস্য নির্ধারিত হবে। তার মানে ডাম্বারটন ওক সম্মেলনে ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না এন্ড রাশিয়া স্থায়ী সদস্যপদ লাভ করে। স্থায়ী সদস্যপদ লাভ করে। ডাম্বারটন ওক সম্মেলনে এই কয়েকটা দেশ স্থায়ী সদস্যপদ লাভ করে এবং এই দিনকেই ইউএনও নাম হয়। ইউএনও নামকরণ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আগে ছিল ডিক্লারেশন, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নাম হয় ইউএনও। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নামকরণ হয় এই ডাম্বারটন ওক সম্মেলনে। আর ওয়াশিংটন সম্মেলনে রুজভেল্ট ইউনাইটেড নেশনস ডিক্লারেশন দেয়। তার মানে জাতিসংঘের নামকরণ কিন্তু এখানেই হয়। আর জাতিসংঘকে ইউএনও একটা অর্গানাইজেশন বলে ঘোষণা করা হয়, সেটা কিন্তু এই ডাম্বারটন ওকস সম্মেলনে। ডাম্বারটন ওকস সম্মেলনে ব্রিটন উডস কনফারেন্স, এটা আপনাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় পড়াইছি। 44 সালে এই সম্মেলনের মাধ্যমে, অর্থাৎ এই সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এন্ড জিএডটি গ্যাট প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, গ্যাট প্রতিষ্ঠিত হয়। আর এই ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা করা হয়। ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা, অর্থাৎ ডলার আন্তর্জাতিক মুদ্রা হয় ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে। ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে ডলার আন্তর্জাতিক মুদ্রা হয়। এরপরে দেখেন তেহরান সম্মেলন। এই তেহরান সম্মেলন ছিল এশিয়ার মধ্যে একমাত্র সম্মেলন, তার তেমন কোনো আউটকাম ছিল না, এটা হুদাই বলতে পারেন। তেহরান সম্মেলন এশিয়ায় হয়, এশিয়ায় একমাত্র সম্মেলন, এশিয়ায় একমাত্র সম্মেলন। 43 সালে সবচেয়ে বেশি সম্মেলন হয়েছে। বাকি যে দুইটার কথা বলছি সেই দুইটাও কিন্তু 1943 সালে হয়। এই 43 সালেই আরো দুইটা সম্মেলন হয়, এই পাশে লিখে নেন। একটা ভার্জিনিয়া সম্মেলন, আর একটা হলো কাসাব্লাঙ্কা সম্মেলন। একটা ভার্জিনিয়া আর একটা কাসাব্লাঙ্কা। ভার্জিনিয়া সম্মেলন আর একটা হলো কাসাব্লাঙ্কা সম্মেলন। ভার্জিনিয়া সম্মেলনের মাধ্যমে ফাও প্রতিষ্ঠিত হয়, ফাও। ভার্জিনিয়া সম্মেলনের মাধ্যমে ফাও প্রতিষ্ঠিত হয়, ফাও প্রতিষ্ঠা। রমজান ভাই,
কোথায় ওখানে আছে? আচ্ছা মোহাম্মদ দুলা ভাই, বসো বসো। আরেকটা আছে কাসাব্লাঙ্কা সম্মেলন, এটাও ওই সময় হয়, অর্থাৎ নাৎসিদের আত্মসমর্পণের কথা বলা হয়। নাৎসিদের আত্মসমর্পণ, তো নাৎসিদের আত্মসমর্পণ হলো কাসাব্লাঙ্কা সম্মেলন, আর ভার্জিনিয়া সম্মেলন হলো ফাও প্রতিষ্ঠা। এই দুইটা সম্মেলনই হয় 1943। দেখি কে বলতে পারেন কাসাব্লাঙ্কা কোথায়? কাসাব্লাঙ্কা এটা কোন জায়গায় অবস্থিত, আর ভার্জিনিয়া কোথায় অবস্থিত বলেন তো? এই দুইটা বলেন তো দেখি। কাসাব্লাঙ্কার নাম শুনছেন? কাসাব্লাঙ্কা কোথায়? জাতিসংঘ যদি সংস্থা, যদি এটা বলে যে জাতিসংঘের নামকরণ কে করেন? রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ কোনটা হয়? ওয়াশিংটন কনফারেন্সে। জাতিসংঘ একটি সংস্থা হিসেবে নামকরণ হয় 1944 সালে। জাতিসংঘ সংস্থা, এটা ছিল ডিক্লারেশন, ঘোষণা, আর এটা সংস্থা। ইউনো অর্গানাইজেশন বললে, হ্যাঁ মরক্কো কোনটা? কাসাব্লাঙ্কা মরক্কো, গুড। কাসাব্লাঙ্কা মরক্কোতে। আর ভার্জিনিয়া সম্মেলন, ভার্জিনিয়া, ভার্জিনিয়া কোথায়? কাসাব্লাঙ্কা মরক্কো, কিন্তু ভার্জিনিয়া কোথায়? ভার্জিনিয়া ইউএসএ, গুড, থ্যাংক ইউ। ওকে, এরপরে দেখেন প্রশ্ন হলো পরেরটা, মস্কো ঘোষণা আর এই আটলান্টিক সনদ, এই দুইটা ছিল কাউন্টার। এইটার কাউন্টার এইটা, আর এটার কাউন্টার ছিল এটা। অর্থাৎ আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়নি, সোভিয়েত ইউনিয়নকে আমন্ত্রণ জানানো হয়নি, আর এখানেও, অর্থাৎ এটা দেখেন আগে, মানে এই দুইটাই ছিল কাউন্টার। আমি কোল্ড ওয়ারের সময় বলছিলাম আটলান্টিক সনদ, এটা তো হয়েছে মানে মার্কিন জাহাজ অগাস্টা, মার্কিন জাহাজ অগাস্টা এবং ব্রিটিশ রণতরী, ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলসে স্বাক্ষর, প্রিন্স অফ ওয়েলসে স্বাক্ষর। মার্কিন জাহাজ অগাস্টা এবং ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলসে স্বাক্ষর, প্রিন্স অফ ওয়েলসে স্বাক্ষর। আর এখানে স্বাক্ষরকারী দুইজন, অর্থাৎ রুজভেল্ট যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিল, রুজভেল্ট ছিল ইউএস প্রেসিডেন্ট, ও চার্চিল ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী। চার্চিল স্বাক্ষর করে। এই আটলান্টিক সনদের এখানে 8 দফা ছিল, 8 দফা ছিল। এই আটলান্টিক সনদে ইউএসএসআর কে দাওয়াত করা হয়নি, অর্থাৎ কথা ছিল যে ইউএসএসআর এখানে থাকবে, তাকে এখানে ইনভাইট করা হয়নি। অর্থাৎ সোভিয়েত প্রেসিডেন্ট ছিল স্ট্যালিন, স্ট্যালিনকে এখানে দাওয়াত করে নাই। আটলান্টিক সনদে স্ট্যালিনকে দাওয়াত করা হয়নি, আর তাই এখানে আবার কি করছে? 7 দফা ঘোষণা, অর্থাৎ 7 দফা ঘোষণা, এটাই ছিল জাতিসংঘের শর্ত। ইউএন প্রতিষ্ঠার শর্ত ছিল 7টি, এই 7টি শর্ত ঘোষণা করা হয়েছে মস্কো ঘোষণায়। আর এখানে এবার উপস্থিত ছিল কে? এখানে ছিল চার্চিল ও স্ট্যালিন ছিল, চার্চিল ও স্ট্যালিন উপস্থিত ছিল, কিন্তু এখানে ছিল না কে? এখানে আবার রুজভেল্ট ছিল না, এখানে রুজভেল্ট ছিল না। দ্যাট মিনস রুজভেল্টকে এখানে দাওয়াত করা হয়নি, আর এখানে ইনভাইট করা হয়নি হলো ইউএসএসআর কে। এবং এই দুইটাই ছিল কোল্ড ওয়ারের একেবারে প্রাইমারি বিরোধটা ওখান থেকে শুরু হয়। এখানে রুজভেল্ট কি মনে করে যেন সে সোভিয়েত ইউনিয়নকে ইনভাইট করে নাই। এখানে একটা কারণও আছে, কারণটা হলো যে রুজভেল্ট স্ট্যালিনের সাথে হিটলারের একটা গোপন চুক্তি ছিল, সে গোপন চুক্তিটা ভঙ্গ করে পড়ে, তারপরে তো লুজার হয়। নামকরণ, জাতিসংঘের নামকরণ ওয়াশিংটন কনফারেন্সে, জাতিসংঘ একটি সংস্থা হিসেবে নামকরণ হয় ডাম্বাটন ওক সম্মেলনে। সংস্থা শুধুমাত্র অর্গানাইজেশন বললে এখানে হবে, ডাম্বাটন ওকস হবে। এরপরে দেখে লন্ডন ঘোষণা, এটাই ছিল প্রথম পদক্ষেপ, এবং এই লন্ডন ঘোষণা হয় কিন্তু জেমস প্রাসাদে।
জেমস প্রাসাদ। একজন বলেন তো, হোয়াট ইজ জেমস প্রাসাদ? জেমস প্রাসাদ কি? হোয়াট ইজ জেমস প্রাসাদ? জেমস প্রাসাদ কাকে বলে, মানে কি জেমস প্রাসাদটা কি? এখানে দেখেন, 9টি আর 14টি নিয়ে একটা কনফিউশন আছে। 14টি দেশ উপস্থিত ছিল। 14টি দেশ বলতে 14টা দেশের মধ্যে 5টা দেশ ছিল যারা ব্রিটেনের হয়ে জয়েন করেছিল, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। এখানে তারা জয়েন করেছিল। এরা বেসিক্যালি এরা এরা বেসিক্যালি হলো ব্রিটিশ অন্তর্ভুক্ত ছিল। এরা ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সাউথ আফ্রিকা এবং ব্রিটেন নিজে। ওই 5টা বাদ দিলে হলো, সরি, 14টা দেশ: গ্রিস, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, ফ্রান্স, যুগোস্লাভিয়া, আর ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। অর্থাৎ 14টি দেশ। এখানে অনেক সময় দেখেন 9টি দেশ লেখা থাকে, ওটা হলো বেসিক্যালি ব্রিটেনের অন্তর্ভুক্ত হয়ে আসছিল। অর্থাৎ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সাউথ আফ্রিকাকে বাদ দিলে তখন এটা আবার 9টি হয়ে যায়। সো এখানে কিন্তু আপনার 14টি দেশ, এতে কোনো সমস্যা নেই, 14টি দেশ থাকুক। অর্থাৎ এখানে 14টি দেশ উপস্থিত ছিল। জেমস প্রাসাদে ছিল, এটা অনুষ্ঠিত হয়। এটাই ছিল লন্ডন ঘোষণার প্রথম পদক্ষেপ। লন্ডন ঘোষণার প্রথম পদক্ষেপ ছিল এটা। না, ব্রিটিশ পার্লামেন্ট তো ওয়েস্ট মিনিস্টার। ব্রিটিশ পার্লামেন্ট হলো ওয়েস্ট মিনিস্টার। আর জেমস প্রাসাদটা কি? জেমস প্রাসাদ দেখেন পারেন কিনা। ব্রিটিশ পার্লামেন্টের ভবনের নাম হলো, পার্লামেন্ট ভবনের নাম হলো ওয়েস্ট মিনিস্টার। ওয়েস্ট মিনিস্টার, ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ভবন, পার্লামেন্ট ভবন। আর আর হলো গ্রেট গ্রেট লজ, গ্রেট হল, জেমস প্রাসাদ, এর মধ্যে পার্থক্য আছে কিন্তু, বের করেন। আর এই লন্ডন ঘোষণা, এবং এখানে 14টি দেশ উপস্থিত ছিল, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আর এই লন্ডন ঘোষণা 41 সালে হয়, আটলান্টিক সনদ হয় 41 সালে, ওয়াশিংটন কনফারেন্স হয় 1942 সালে, মস্কো ঘোষণা 43 সালে 4টা পদক্ষেপ: ভার্জিনিয়া সম্মেলন, কাসাব্লাঙ্কা সম্মেলন। অবশ্যই ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা কিন্তু আপনার ভার্জিনিয়া সম্মেলনের মধ্যে, এটা কিন্তু কাসাব্লাঙ্কা সম্মেলনের মধ্যে না। সরকারের বাসভবন ছিল, মানে সরকারের বাসভবন না, মানে সরকারের কার্যালয় ছিল এই জেমস প্রাসাদ, সরকারের কার্যালয়, সরকারের কার্যালয়। আর বাসভবন তো হলো ওই 3টা মনে রাখবেন। বাসভবন, বাসভবন মনে রাখবেন যে 10 নম্বর ডাউনিং স্ট্রিট, 10 নম্বর ডাউনিং স্ট্রিট, এটা হলো পিএম, ব্রিটিশ পিএম এর বাসভবন। ব্রিটিশ পিএম এর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট। 11 নম্বর ডাউনিং স্ট্রিট, এটা হলো অর্থমন্ত্রীর বাসভবন, অর্থমন্ত্রীর বাসভবন, 11 নম্বর ডাউনিং স্ট্রিট। আর উইন্ডসর ক্যাসেল, উইন্ডসর ক্যাসেল, এটা হলো রানীর বাসভবন। উইন্ডসর ক্যাসেল রানীর বাসভবন। আর বাকিংহাম প্যালেস, বাকিংহাম প্যালেস রাজ পরিবারের বাসভবন। অর্থাৎ বাকিংহাম প্যালেসের মধ্যেই কিন্তু উইন্ডসর ক্যাসেল, একটা ঘর, ওটাকে উইন্ডসর ক্যাসেল বলা হয়, রাজ পরিবারের বাসভবন। আমি যে একটু আগে গ্রেট লজ লিখলাম, এই গ্রেট লজ কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন, অস্ট্রেলিয়ার পিএম এর বাসভবন।
আর গ্রেট হল যেটা বললাম, গ্রেট হলো চীনের পার্লামেন্ট ভবন। গ্রেট হল চীনের পার্লামেন্ট ভবন। আর জেমস প্রাসাদ এটা হলো ব্রিটিশ পিএম এর কার্যালয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় হলো জেমস প্রাসাদ। তাহলে পদক্ষেপ 11টা আপনি পারছেন, আশা করি এখান থেকে আপনি পারবেন। প্রশ্ন আসলে ইনশাল্লাহ এখান থেকে আপনি উত্তর করতে পারবেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবন, 11 নম্বর ডাউনিং স্ট্রিট অর্থমন্ত্রীর বাসভবন। ব্রিটিশ অর্থমন্ত্রীকে বলা হয় কিন্তু চ্যান্সেলর অফ এক্সচেকার। এই তিনটা অর্থমন্ত্রীকে তিনটা নামে ডাকা হয়, মনে রাখবেন। ব্রিটিশ অর্থমন্ত্রী, তার একটা নাম আছে। ইউএস অর্থমন্ত্রী, তার একটা নাম আছে। আর দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী, তার একটা নাম আছে। ইউএস পররাষ্ট্রমন্ত্রী, তার একটা নাম আছে। ইউএস বাণিজ্য মন্ত্রী, তার আবার ভিন্ন নাম। ইউএস বাণিজ্য মন্ত্রী, তার ভিন্ন নাম। ইউএস ভাইস প্রেসিডেন্ট, তার আবার একটা ভিন্ন নাম। ইউএস ভাইস প্রেসিডেন্টকে বলা হয় রানিং মেট। অর্থাৎ প্রেসিডেন্টের কাছের, প্রেসিডেন্টের রানিং মেট, তিনি হলেন ইউএস ভাইস প্রেসিডেন্ট। আর ইউএস বাণিজ্য মন্ত্রী, তাকে বলা হয় ইউএসটিআর, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ। ইউএস পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ দ্য স্টেট। ইউএস পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ দ্য স্টেট। দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রীকে বলা হয় নলেজ ইকোনমি। আর ইউএস অর্থমন্ত্রীকে বলা হয়, দুইটা বলা হয়, অর্থাৎ সেক্রেটারি অফ ট্রেজারি অথবা ট্রেজারার সেক্রেটারি। আর ব্রিটিশ অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। বাংলা লেখি, বানানটা ভুল হবে। চ্যান্সেলর অফ এক্সচেকার, এটা বলা হয় ইউকে অর্থমন্ত্রীকে। ইউএস অর্থমন্ত্রী ট্রেজারার সেক্রেটারি, দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী নলেজ ইকোনমি, ইউএস পররাষ্ট্রমন্ত্রী হলো সেক্রেটারি অফ দ্য স্টেট, ইউএস বাণিজ্য মন্ত্রী হলো ইউএসটিআর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ। আর ইউএস ভাইস প্রেসিডেন্টকে বলা হয় রানিং মেট। ক্লিয়ার? রানিং মেট। এখানে ইউএস থেকে বেশি আসে সাধারণত এগুলো। ওয়েস্টমিনিস্টার, এটা কিন্তু ওয়েস্টমিনিস্টার হলো ব্রিটিশ পার্লামেন্ট ভবন। আর ওয়েস্টমিনিস্টার অ্যাবে, এটা হলো ব্রিটিশ রাজ পরিবারের গোরস্থান হলো অ্যাবে। ওয়েস্টমিনিস্টার অ্যাবে আর ওয়েস্টমিনিস্টার হলো পার্লামেন্ট ভবন। আমাদের পার্লামেন্ট ভবনের নাম কিন্তু সংসদ ভবন, বাট আমাদের পার্লামেন্টের নাম কিন্তু হাউস অফ দ্য নেশন। ভারতের পার্লামেন্টের নাম কিন্তু লোকসভা, কিন্তু ভারতের পার্লামেন্ট ভবনের নামও কিন্তু সংসদ ভবন। ভারতের পার্লামেন্ট ভবনও কিন্তু সংসদ ভবন। ওকে, এবারে আসেন জাতিসংঘের কিছু ধারণা। জাতিসংঘের আগে যদি দেখেন জাতিসংঘ থেকে এবছর ইম্পর্টেন্ট কি সেটা যদি আগে দেখেন, সবার আগে হলো জাতিসংঘে চাঁদা দেয় নাই। অনেকের কাছে জাতিসংঘ টাকা পায়,
কিন্তু এটাও সত্য যে জাতিসংঘের কাছে বাংলাদেশ চাঁদা চাঁদা মানে টাকা পায়। জাতিসংঘের কাছে বাংলাদেশ টাকা পায়, এটাও তেমনি একটা সত্য ঘটনা। আর জাতিসংঘ টাকা পায় 60টি দেশকে। জাতিসংঘের বাজেট ঘোষণা করা হয় প্রতি জোড় সংখ্যায়। 2020-21 অর্থ বছর, 20-22 অর্থ বছর, 22-24 অর্থ বছর, সরি 22-21 মানে 22-23, অর্থাৎ 2 বছরের জন্য ঘোষণা করে, 1 বছরের জন্য না। 22-এর 1 জানুয়ারি থেকে শুরু হবে, 23-এর 31 ডিসেম্বর শেষ হবে। অর্থাৎ 2 বছরের জন্য বাজেট ঘোষণা করে। সে বাজেটে যদি কেউ টাকা পরপর 2 বছর দিতে না পারে, 2টা বাজেটে দিতে না পারে, তখন সাধারণ পরিষদে তাকে আর দাওয়াত করা হয় না। অর্থাৎ সাধারণ পরিষদে ওই 60টা দেশ উপস্থিত থাকতে পারে না। এই বছর ভোটাধিকার বাতিল করা হয় 60টি দেশকে: নাইজার, লিবিয়া, সেন্ট্রাল আফ্রিকা, কঙ্গো, তারপরে সাউথ সুদান, ইরান এবং জিম্বাবুয়ে। আচ্ছা, আসি আমরা আগে দেখি জাতিসংঘের ধারণা দেখি, তারপরে রিসেন্ট বিষয় দেখি। ধারণা আমাদের বইতে দেয়া আছে সংখ্যা এবং ধারণা। আমি আসলে এইভাবে করার কারণ হলো যাতে এটা মনে থাকে, ধারণা বা তথ্য। জাতিসংঘে যদি বলি 0.01%, এটা হলো বাংলাদেশের চাঁদার হার, বিডি চাঁদার হার। জাতিসংঘের বার্ষিক চাঁদার হার 0.01%। এখানে 0.01%, এটাই কিন্তু 10,000 ভাগের 1 ভাগ। 10,000 ভাগের 1 ভাগ। 10,000 ভাগ মানে হলো, এটা পার্সেন্টেজ আগে আমি আরো একদিন দেখাইছিলাম। এটা যদি 0.01 হইতো, তাহলে হয়তো 100 ভাগের 1 ভাগ। এই দশমিকের জন্য 1, 0, 0, আর এখানে একটা থাকতো, কিন্তু পার্সেন্ট বলার কারণে 2টা শূন্য বাড়বে। দ্যাট মিনস 10,000 ভাগের 1 ভাগ। আর মনে রাখবেন, এটা সম্পূর্ণ 0.01%। এই চাঁদার হার কিন্তু এলডিসি ভুক্ত সব দেশের। এলডিসি ভুক্ত 46টা যে দেশ আছে, এই 46টি সব দেশেরই চাঁদার হার 0.01%। 0.01% এলডিসি ভুক্ত সব দেশের চাঁদার হার। এলডিসি ভুক্ত সব দেশের চাঁদার হার 0.01%। আর মনে রাখবেন, এই বিষয়টা হলো যে এলডিসি মুক্ত হয়ে গেলে তখন কিন্তু চাঁদার হার 0.0 হয়ে যাবে, মানে 1% হয়ে যাবে এলডিসি মুক্ত হলেই। এলডিসি ভুক্ত এটা, আর এলডিসি মুক্ত 26 সাল থেকে আমাদের চাঁদা দেওয়া লাগবে 0.1%, আর তখন দেওয়া লাগবে 1,000 ভাগের 1 ভাগ 26 সাল থেকে। আর চাঁদার ব্যাপারে যেহেতু প্রশ্ন আসছে, সবচেয়ে বেশি হলো ইউএসএ। এর চাঁদার হার সবচেয়ে বেশি, এবং সেটা 22%। এর চাঁদার হার সবচাইতে বেশি। আর যদি বলেন দ্বিতীয় সর্বোচ্চ চাঁদার হার কার বেশি, দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু চীনের চাঁদার হার দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ হলেও সেটা কিন্তু একেবারে জাপানের কাছাকাছি। তো 11% আর 9% আর কি। সবচেয়ে বেশি ইউএসএ, এবং কোন দেশ 25%-এর বেশি দিতে পারবে না। 25%-এর বেশি চাঁদা দিতে পারবে না কোন দেশ, অর্থাৎ সর্বোচ্চ 22% দিতে হবে। দ্বিতীয় বেশি চাঁদা দেয় জাতিসংঘে চীন। আগে জাপান দিত, এখন চীন, 9%। আর তৃতীয় হলো জাপান, চতুর্থ হলো জার্মানি। শীর্ষ 4টা দেশ হলো যে চীন, জাপান এবং জার্মানি চাঁদার হার। আর এটাও লিখে নেই, পরপর 2 বার
চাঁদা না দিলে ভোটাধিকার বাতিল হয়। পরপর পরপর দুইবার চাঁদা না দিলে ভোটাধিকার বাতিল হয়। আর এই 2021 সালে ভোটাধিকার বাতিল হয় 60টি দেশের। 60টি দেশের। এই 60টি দেশের মধ্যে 6টি দেশ হলো আফ্রিকান, আর এশিয়ার হলো একটা, ইরান। ইরানটা আগে মনে রাখেন, ইরান সহ 6টি দেশ। বাকি 6টা কে কে? বাকি 6টা হলো সাউথ সুদান, নাম শুনছেন? বাকি 6টার মধ্যে আরেকটা হলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে। বাকি 6টার মধ্যে আরেকটা হলো কঙ্গো। বাকি 6টার মধ্যে আরেকটা হলো লিবিয়া। লিবিয়া। বাকি 6টার মধ্যে আরেকটা হলো নাইজার। হ্যাঁ, বুঝি নাই। কঙ্গো, কঙ্গো। কঙ্গোর কঙ্গোর পরে এখানে দেয়া আছে ব্রাজাভিল। এটা রিপাবলিক লেখা ছিল মনে হয়, ব্রাজাভিলে। এটা আসলে কঙ্গো রিপাবলিক। কঙ্গো রিপাবলিক। আরেকটা হলো সেন্ট্রাল আফ্রিকা। হ্যাঁ, কঙ্গো দেখা যায় না ওখানে। সাউথ সুদান, জিম্বাবুয়ে, কঙ্গো রিপাবলিক, এই যে দেখা যাবে কঙ্গো রিপাবলিক। আরেকটা হলো লিবিয়া, নাইজেরিয়া, নাইজার। নাইজার, লিবিয়া, নাইজার। আরেকটা হলো সেন্ট্রাল আফ্রিকা। সেন্ট্রাল আফ্রিকা। তাহলে আপনি চাঁদার ব্যাপারে জানেন, বাংলাদেশের চাঁদার হার 0.01%। এলডিসি ভুক্ত 46টি সব দেশে চাঁদার হার 0.01%। আর এলডিসি মুক্ত হয়ে গেলে 0.1%। সবচেয়ে বেশি চাঁদার হার ইউএস এর 22%, দ্বিতীয় বেশি চীনের 9%, জাপান তৃতীয়, চতুর্থ জার্মানি। পরপর দুইবার চাঁদা না দিলে ভোটাধিকার বাতিল হয়। 2021 সালে ভোটাধিকার বাতিল হয় 60টি দেশের। ইরান, আর বাকি 6টাই হলো আফ্রিকান। লিবিয়া, নাইজার, সেন্ট্রাল আফ্রিকা, সাউথ সুদান, জিম্বাবুয়ে, কঙ্গো রিপাবলিক। ওকে, এটা কিন্তু জুলাই মাসে সিদ্ধান্ত হয়েছে, সেপ্টেম্বরে হয় না, এই যে পরীক্ষায় আসবে না। এরপরে সংখ্যার মধ্যে একে যান। এক। জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থাৎ ইউএনজি এর সভাপতি, সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর। সভাপতির মেয়াদ হলো 1 বছর। ইউএনজি এর সভাপতির মেয়াদ 1 বছর। এই ইউএনজি এর সভাপতি একজন বাংলাদেশের ছিল, বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী তিনি ছিলেন 41তম অধিবেশনে। 41তম অধিবেশন 1986। ওই সময় হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতি ছিলেন। আর ইউএনজি এর সহসভাপতি অনেকবার হয়েছে বাংলাদেশ। এই বছর সহসভাপতি 21 জন থাকে, এবং সেই 21 জনের একজন বাংলাদেশি ছিল। অর্থাৎ সাধারণ পরিষদের সহসভাপতি 21 জন থাকে, তার মধ্যে একজন বাংলাদেশি ছিল। এই 21 সালে একজন বাংলাদেশি, তিনি এই 2021 সালে আগামী সম্মেলন পর্যন্ত তিনি সহসভাপতি থাকবেন। ইউএনএসসি যেটা সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলের সভাপতির মেয়াদ, সিকিউরিটি কাউন্সিল সভাপতির মেয়াদ কিন্তু 1 বছর। ইউএনএসসির সভাপতির মেয়াদ 1 বছর। আর ইউএনএসসি সভাপতি বাংলাদেশ হয় 2বার। ইউএনএসসির সভাপতি বাংলাদেশ হয় 2বার, এবং সেই 2বার, একবার হয়েছে 1979 থেকে 80, আর একবার হয়েছে 2000 থেকে 2001। 2000 থেকে 2001
বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে। আর এই সভাপতির একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে, সেটা হলো 2021 সালে প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী সভাপতিত্ব করে নরেন্দ্র মোদী। ভারতের নরেন্দ্র মোদী তিনি প্রথমবারের মতো একজন সরকার প্রধান হয়েও এই নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করে। এক দিয়ে জানলেন সভাপতির মেয়াদ 1 মাস। 1 মাস ইউএনএসসি সভাপতির মেয়াদ 1 মাস। আমি দুঃখিত, সভাপতির মেয়াদ 1 মাস। একটুখানি ক্লিয়ার করি ভাই, বাংলাদেশ দুইবার সভাপতি ছিল, একটা ছিল মার্চ 2000 আর একটা ছিল জুন 2001। ওরে আমি খেয়ালই করিনি। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ 1 মাস আর সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর। এখন 7টা ভাই। ইরানের দেখেন না, ইরানের প্রতিক্রিয়া দেখেন নাই? ইরানকেও বাতিল করছে। প্রথমে ছিল 5টি, তারপরে 7টি করা হয়েছে। অর্থাৎ ভোটাধিকার বাতিল হয়েছে এখন 7টি। রিসেন্ট ভিউতে 7টি দেয়া আছে। প্রথমে বলা ছিল যে 5টি, পরে 7টি করা হয়েছে। 7টি দেখাবেন। মার্চ 2000 এবং জুন 2001 এই দুইটা মাসে, অর্থাৎ 1 মাস মেয়াদ, এই 2 মাসে বাংলাদেশ সভাপতিত্ব করেছে নিরাপত্তা পরিষদে। তাহলে 1 দিয়ে তথ্যগুলো এনাফ। এরপরে দেখেন জাতিসংঘের ধারণার মধ্যে উত্তর কোরিয়ায় কিন্তু অবরোধ আছে নিরাপত্তা পরিষদের। এটা নিরাপত্তা পরিষদের কার্যাবলী পড়লে আমরা বুঝতে পারবো যে কি কি তার কার্যাবলী আছে। সংখ্যা ধারণায় 2 নম্বর যদি বলেন, 2 নম্বর হলো ইউএনএসসি তে এশিয়া থেকে সদস্য হয় 2 জন। এশিয়া থেকে সদস্য হয় 2 জন। ইউএনএসসি তে দুটি দেশ সদস্য হয়, 2টি দেশ। বর্তমানে নিরাপত্তা পরিষদের 2টা দেশ সদস্য, একটা হলো ভারত আর একটা হলো সম্ভবত ভিয়েতনাম। 2টি সদস্য হয়, একটা ভারত, একটা হলো ভিয়েতনাম। এই ভারত কিন্তু 2021 সালে জয়েন করছে, 2021 থেকে 22। আর ভিয়েতনাম হলো 2020 থেকে 2022। 20 থেকে 21 আর 20 থেকে 21 থেকে 22 হলো ভারত। তো নিরাপত্তা পরিষদে 2টা দেশ হবে এশিয়া থেকে। এখন বর্তমানে এশিয়া থেকে 2টা আছে, একটা ভারত একটা ভিয়েতনাম। ইউএনএসসি তে বিডি সদস্যপদ লাভ করে 2বার। বিডি সদস্যপদ লাভ করে 2বার। সেই 2বার কে 1979 থেকে 80, কারণ 2 বছর মেয়াদ। 2000 থেকে 2001, 2000 থেকে শুরু করে 2001 পর্যন্ত। তো নিরাপত্তা পরিষদে আর জাতিসংঘের কার্যকরী ভাষা, ইউএনের কার্যকরী ভাষা 2টি, এবং সেই 2টা হলো ইংরেজি এবং ফরাসি। ইংলিশ এবং ফ্রেঞ্চ, এই 2টা হলো কার্যকরী ভাষা। দাপ্তরিক ভাষা বললে কিন্তু 6টি। আমরা দাপ্তরিকের কথা বলে নেই। ইউএনের পর্যবেক্ষক 2টি, একটা ভ্যাটিকান আর একটা কসোভো। ভ্যাটিকান ও কসোভো। জাতিসংঘের পর্যবেক্ষক 2টি, একটা ভ্যাটিকান আর একটা কসোভো। আর বাংলাদেশ পর্যবেক্ষক হয় 17 অক্টোবর 1972। অপরদিকে বাংলাদেশ সদস্য বললে কিন্তু 17 সেপ্টেম্বর 1974, এই দিন হয় সদস্য পদ লাভ। তাহলে সদস্য হয়েছে 74 সালে, আর সদস্য পর্যবেক্ষক হয় 72 সালে। 72 সালে 17 অক্টোবর পর্যবেক্ষক, আর 74 17 সেপ্টেম্বর এটা হলো সদস্য পদ লাভ করে।
তাহলে ভারত এবং ভিয়েতনাম তারা কিন্তু বর্তমানে জাতিসংঘের এশীয় থেকে সভাপতি মানে সদস্য নিরাপত্তা পরিষদে। এরপরে 3 থেকে আসেন। 3-এর প্রথম তথ্য হলো ইকোসক। ইকোসকের সদস্য, ইকোসকের সদস্যের মেয়াদ 3 বছর। ইকোসকের সদস্যের মেয়াদ 3 বছর এবং প্রতি বছর 18 জন করে যুক্ত হয়। প্রতি বছর 18 জন করে যুক্ত হয়, 18টি করে যুক্ত হয়। তাহলে 18 করে 3 বছর যুক্ত হলে ইকোসকের মোট সদস্য কিন্তু 54টি। ইকোসকের সদস্য হলো 54টি, আর প্রতি বছর 18টা করে যোগ দেয়। এখন বাংলাদেশ প্রথম সদস্য হয় 1976 থেকে 78 পর্যন্ত, আর বাংলাদেশ নভেম্বর সদস্য হয় 2020 থেকে 2022। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ কিন্তু ইকোসকের মেম্বার। ইকোসকের মোট সদস্য বললে 54 হবে, আর ইকোসকের সদস্যের মেয়াদ বললে 3 বছর হবে। এরপর হলো আইসিজে, এর সভাপতির মেয়াদ 3 বছর। সভাপতির মেয়াদ 3 বছর। এখানে কিন্তু অন্য কেউ নাই। বিচারক যে আইসিজের যে বিচারক থাকে, সেই বিচারকদের মধ্যে একজন সভাপতিত্ব করে এবং সেই সভাপতির মেয়াদ হলো 3 বছর। জাতিসংঘের সভাপতির মেয়াদ 3 বছর। আর ইকোসকের সদস্যের মেয়াদ হলো 3 বছর। আর জাতিসংঘের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় 3 বার। সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় 3 বার। সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় 3 বার। তবে এটাও মনে রাখবেন, চীন সদস্য পদের বিরুদ্ধে বাংলাদেশের বিডি সদস্য পদের বিরুদ্ধে ভেটো দেয় 3 বার। এবং ওদের ভেটোটা হলো যে ওরা একই বছরের প্রতি মাসের যে হয়, 72 সালে প্রথম ভেটো দিয়েছে, এরপর 73 সালে 2 বার, 74 সালে গিয়ে বাংলাদেশ সদস্য পদ লাভ করেছে। চীন ভেটো দিয়েছে সদস্য পদের বিরুদ্ধে 3 বার, আর যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এরপর 4 দেখেন, আচ্ছা আমি কি বলছি না ভ্যাটিকান আর কি বলছি? 2 নম্বরে কি ভ্যাটিকান আর ফিলিস্তিন বলছি না 2 নম্বরে? অর্থাৎ পর্যবেক্ষক দুটি বলছিলাম। আমি কি কি লিখছিলাম? একটা ভ্যাটিকান আর একটা কসোভো লিখছি নাকি? ইন্নালিল্লাহ। একটা প্যালেস্টাইন, কিন্তু প্যালেস্টাইন হয়েছে 2011-তে, সরি 12-তে। প্যালেস্টাইন 2012। জাতিসংঘের পর্যবেক্ষক দুটি, একটা ভ্যাটিকান একটা প্যালেস্টাইন। প্যালেস্টাইন হয়েছে 2012 সালে। কসোভো হবে না ভাই, আমি দুঃখিত। কসোভো সদস্যই তো না, এবং স্বীকৃতিই পায় না এখন পর্যন্ত। কসোভো হবে না ভাই, একটা ভ্যাটিকান একটা প্যালেস্টাইন। আমি সরি ভাই, ভ্যাটিকান আর হলো প্যালেস্টাইন লেখেন 2012। ভ্যাটিকান আর প্যালেস্টাইন 2012। এটা কিন্তু কসোভো হবে না। 4-এ আসেন। 4-এর মধ্যে হলো এই জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোক্তা কিন্তু 4টি। এই উদ্যোক্তা 4টির মধ্যে ইউএসএ, ইউকে, চায়না আর রাশিয়া। ফ্রান্স কিন্তু উদ্যোক্তা ছিল না। জাতিসংঘের উদ্যোক্তা 4টি ছিল, সে 4টির মধ্যে ফ্রান্স ছিল না, এটা মনে রাখবেন। আর জাতিসংঘের উদ্দেশ্য বললে 4টি, এবং প্রধান উদ্দেশ্য কিন্তু বিশ্ব শান্তি। এটা প্রধান উদ্দেশ্য। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য 4টি, জাতিসংঘের উদ্যোক্তা দেশ 4টি, এবং নিরাপত্তা পরিষদের সদস্য চায়, ইউএনএসসি সদস্য পদ চায়
ইউএনএসসি সদস্য পদ চায় 4টি দেশ, এবং যাদেরকে G4 বলা হয়, সে G4 হলো জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। উদ্যোক্তা 4টি দেশ, উদ্দেশ্য 4টি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চায় ইউএনএসসির, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চায়, স্থায়ী সদস্য পদ চায় 4টি দেশ, জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল। এবারে 5, জাতিসংঘের 5 বললে মহাসচিবের মেয়াদ কিন্তু 5 বছর। মহাসচিবের মেয়াদ 5 বছর। মহাসচিব হতে পারবে কয়বার? এই যে আমরা অনেকেই বলি 2বার, মহাসচিব কিন্তু অসংখ্যবার হতে পারবেন। অসংখ্যবার হতে পারবেন একজন, অসংখ্যবার হতে পারবেন। এর কারণটা হলো, কেউই, আমরা অনেক সময় বলি 2বারের বেশি হতে পারে না, কারণ এটা বলার কারণ হলো কোনো মহাসচিবই এখন পর্যন্ত, এখন পর্যন্ত 2বারের বেশি ছিল না। কোনো মহাসচিবই এখন পর্যন্ত 2বারের বেশি ছিল না। এরপরে দেখেন, মহাসচিবের মেয়াদ 5 বছর। 5-এর মধ্যে দ্বিতীয় ইনফরমেশন যেটা, আপনাদের এই চীন যে ভেটো দেয় মুক্তিযুদ্ধে, সরি সদস্য পদের ক্ষেত্রে, সদস্য পদের ক্ষেত্রে যে ভেটো দেয় 3বার, এটা নিয়ে একটা কনফিউশন আছে। এটার আসলে কোনো সোর্স বলছে একবার, কোনো সোর্স বলছে একবার, কিন্তু বঙ্গবন্ধু তার ভাষণে একবার 3বারের কথা বলছেন, কিন্তু এটা সোর্স কিন্তু তেমন স্ট্রং কোনো সোর্স নাই। কোনো জায়গায় বলা আছে 3বার, আরেক জায়গায় বলা আছে একবার। একবার দিচ্ছে এটা নিশ্চিত, কিন্তু বাকি 2বারে কিন্তু তথ্য পাওয়া যায় না। বঙ্গবন্ধু তার ভাষণের ক্ষেত্রে, সে কিন্তু জাতিসংঘের ভাষণের ক্ষেত্রে চীনের বিরুদ্ধে বলছে যে, যেই দেশটা প্রথম সদস্যপদ মানে ফিরে পেয়ে প্রথম ভেটোই বাংলাদেশের বিপক্ষে দেয়, এবং এই পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে 3বার ভেটো দেয় সদস্য পদের ক্ষেত্রে। অর্থাৎ এটা নিয়ে একটা কনফিউশন আছে। তো এটা মনে রাখেন, সদস্য পদের বিরুদ্ধে ভেটো দিয়েছে চীন। যে কয়বারই আসুক চীন দিছে, আর কেউ সদস্য পদের বিরুদ্ধে ভেটো দেয়নি। বাংলাদেশের সদস্য পদের বিরুদ্ধে একমাত্র চীন ভেটো দিয়েছে। আচ্ছা, 5 বছর আসেন, মহাসচিবের মেয়াদ 5 বছর। এই পাঁচের মধ্যে আরেকটা হলো স্থায়ী সদস্য 5টা। স্থায়ী সদস্য হলো 5টি, এবং এই 5টি স্থায়ী সদস্য হলো ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, রাশিয়া। ইউএসএ, কে, ফ্রান্স, চায়না, রাশিয়া। তবে এই জাতিসংঘের যদি ভাষা বলা হয়, ভাষা কিন্তু 6টি। এই 6টি দাপ্তরিক ভাষা, জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষা কার কার? ইউএসএ, ইউকের ভাষা হলো ইংরেজি, ফ্রান্সের ভাষা হলো ফরাসি, চীনের ভাষা হলো চীনা, রাশিয়ার ভাষা হলো রুশ। 4টা তো পেয়ে গেলেন, 5টি দেশের 4টি ভাষা। আর মনে রাখবেন, আরেকটা ভাষা হলো মুসলিমদের জন্য আরবি, আর এর বাইরে শুধু হলো স্প্যানিশ। ইউরোপে বেশি কথা বলে স্প্যানিশ ভাষায়, তাই আরেকটা হলো স্প্যানিশ। সো এই 6টা হলো জাতিসংঘের দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা। অফিসিয়াল আর দাপ্তরিক একই জিনিস, আর অফিসিয়াল এবং দাপ্তরিক এই দুইটা ভাষা কিন্তু একই জিনিস। তবে কার্যকরী ভাষা বললে প্রথম 2টা কার্যকরী হলো ইংরেজি এবং ফরাসি। ইংরেজি এবং ফরাসি হলো কার্যকরী, এই 2টা কার্যকরী ভাষা। কার্যকরী ভাষা ইংরেজি এবং ফরাসি। আর একটা বিষয় মনে রাখবেন, 7ম দাপ্তরিক ভাষা হবে বাংলা। 7ম দাপ্তরিক হবে বাংলা, এবং 2009 সালে প্রথম দাবি করে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রথম দাবি করে 2009 সালে। আর 7ম দাপ্তরিকের জন্য কিন্তু পার্লামেন্টের প্রস্তাব পাশ করছে ইউকে। তার পার্লামেন্টের প্রস্তাব পাশ করছে যে
এমনি কেউ ক্লাস করে না, দুই একবার মনে করে চলে গেল তো কেউই থাকবে না। আরে তো দেখেন, পরমাণু আলোচক হলো 6টি দেশ, 6 পার্টি টক্স। এই 6 পার্টি টক্স হলো পরমাণু আলোচক 6টি দেশ। কোন পর্যন্ত দেখছিলেন আপনারা? কোনটা দেখেন নাই? ভিডিওটা অফ হলে একটু অপেক্ষা করবেন, জাস্ট কিছুক্ষণ পরে আমরা আবার চলে আসবো। ইউকে পার্লামেন্ট সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে পার্লামেন্টে প্রস্তাব পাশ করেছে। আমরা এরপরে ভাষা শেষ করে আমরা চলে আসছি 6-এর মধ্যে একটা কথা তথ্য আছে, 6 পার্টি টক্স। 6 পার্টি টক্স হলো পরমাণু আলোচক 6 দেশ। এই 6 দেশের পরমাণু আলোচনাকে একত্রে 6 পার্টি বলা হয়, অর্থাৎ পরমাণু নিয়ে আলোচনা করে এরা। আর এই আলোচক হলো P5 মানে স্থায়ী 5টি দেশ, আর একটা হলো জার্মানি। তাহলে P5+1 অর্থাৎ 5টি স্থায়ী সদস্য আর একটা হলো জার্মানি। এরা পরমাণু আলোচনা করে থাকে। সাধারণত পরমাণু নিয়ে আলোচনা করে হলো ইরানের বিষয়ে। এবং এই 6 পার্টি টক্স 2006 থেকে শুরু হয়। 2006 থেকে শুরু। মনে রাখবেন 2006 থেকে 2016 পর্যন্ত ইরানে অবরোধ ছিল। 2006 থেকে 2016 পর্যন্ত ইরানে অবরোধ ছিল। 2006 থেকে 2016 পর্যন্ত ইরানে অবরোধ ছিল। এটা হলো 6 পার্টি টক্স, পরমাণু আলোচক 6টি দেশ। P5+1 এরা কিন্তু ইরান নিয়ে আলোচনা করে, ইরান। আর উত্তর কোরিয়া নিয়ে আলোচনা ছিল, সে আলোচনা এখন আর নাই, সো ওটার পরীক্ষা আসার কথা না। 2006 থেকে এই আলোচনা শুরু হয় এবং 6 থেকে ইরানে 16 পর্যন্ত অবরোধ ছিল। এবং এই অবরোধ কিন্তু আবার চালু হতে পারে, অর্থাৎ 2033 সালের পরে, 30 সালের পরে, অর্থাৎ 15 বছর পরে আবার অবরোধ চালু হতে পারে। অর্থাৎ ইরানকে অবজারভেশনে রাখা হয়েছে। এরপরে দেখেন, জাতিসংঘের অঙ্গ সংস্থা কিন্তু 6টি। জাতিসংঘের অঙ্গ সংস্থা হলো 6টি। জাতিসংঘের অঙ্গ সংস্থা 6টি। এই অঙ্গ সংস্থা 6টি কে কে? 1 নম্বরে ইউএনজিএ, 2 নম্বরে ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিল। ইউএনজিএ মানে জেনারেল অ্যাসেম্বলি, ইউএনএসসি মানে সিকিউরিটি কাউন্সিল। আইসিজে, ইকোসক, তারপর হলো ইউএন সেক্রেটারিয়েট, আর হলো ইউএনটিএসও। ইউএনজিএ, ইউএনএসসি, আইসিজে, ইকোসক, ইউএনএস, ইউএনটিএসও, এটা সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদ কি বলা হয় কিন্তু আলোচনা পরিষদ। এটাই আলোচনা পরিষদ। এটা কি বলা হয়? ডিসকাশন বডি। জাতিসংঘের সাধারণ পরিষদই বলা হয় আলোচনা পরিষদ, এটাই ডিসকাশন বডি, এটাই কিন্তু নির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভ বডি বললে কিন্তু সাধারণ পরিষদ, নির্বাহী পরিষদ বললো সাধারণ পরিষদ, এক্সিকিউটিভ বডি সাধারণ পরিষদ।
ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জিএ মানে জেনারেল অ্যাসেম্বলি। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিল হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ অথবা এটাকে আরেকটা বলা হয় স্বস্তি পরিষদও বলা হয়, এবং এটাকে আরেকটা নামে ডাকা হয় সেফটি নেট, গ্লোবাল সেফটি নেট। গ্লোবাল সেফটি নেট হলো ইউএনএসসি অথবা নিরাপত্তা পরিষদ। একটা আছে আইসিজে, আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয় মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইকোসক, ইকোসক হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইউএনএস, ইউএন সেক্রেটারিয়েট অর্থাৎ জাতিসংঘের সচিবালয়, জাতিসংঘের সচিবালয়। এবং এই ইউএনএস সচিবালয় যে ভবনটা, এই ভবনের নাম হলো দ্যাগ হেমারশোল্ড ভবন। দ্যাগ হেমারশোল্ড ভবন, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে দ্যাগ হেমারশোল্ড ভবন, এটা হলো সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় ভবনটা। এই 6টা অঙ্গ সংস্থা ইউএনটিএসও, এটা হলো ট্রাস্টিশিপ কাউন্সিল। ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল, এবং এটা হলো ওসি পরিষদ, বাংলায় বলে ওসি পরিষদ। ওরা সাধারণত, এই ওসি পরিষদের কাজ হলো নিরাপত্তা পরিষদের সুপারিশে পরিচালিত। ইউএনএসসি এর সুপারিশে পরিচালিত হয়। ইউএনএসসি এর সুপারিশে পরিচালিত। ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল, ওসি পরিষদ, এটা নিরাপত্তা পরিষদের সুপারিশে পরিচালিত হয়। এই ওসি পরিষদ 1994 সালে, দেখা যায় না, 94 সালে পালাউয়ের স্বাধীনতার পর, পালাউয়ের স্বাধীনতার পর থেকে বন্ধ আছে। স্বাধীনতার পর থেকে বন্ধ। পালাউয়ের স্বাধীনতার পর থেকে 1994 সালে পালাউয়ের স্বাধীনতার পর থেকে বন্ধ আছে। এটা আমাকে 33তম ভাই জিজ্ঞেস করছিল, তো বিশেষ বলছিল যে কোনটা স্টপ আছে অর্গানের মধ্যে। তখন আমি এই ট্রাস্টিশিপ শব্দটা ভুলে গেছিলাম, ওসি পরিষদের মানে ইংরেজিটা ভুলে গেছিলাম। তখন ওনাকে একজন আবার বলে দিয়েছে ট্রা, তখন আমি বলতে পারছি যে ট্রাস্টিশিপ কাউন্সিল। এবং এটা বলছিল যে কার স্বাধীনতার পর থেকে, তখন আমি বলছিলাম পালাউয়ের স্বাধীনতা 1994। তো সিন্স 1994 এই ওসি পরিষদ এখন পর্যন্ত কার্যক্রম নাই। তাহলে কার্যক্রম আছে এই পাঁচটি কার্যক্রম আছে, কিন্তু যখন প্রশ্ন করবে অঙ্গ সংস্থা কয়টি, তখন কিন্তু 6টি উত্তর করতে হবে। অঙ্গ সংস্থা 6টি, কার্যক্রম আছে 5টি, এবং এই প্রত্যেকটাই প্রতিষ্ঠা কিন্তু 1945-এ। অঙ্গ সংস্থা যেগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠা 1945 সালে। এখানে মনে রাখবেন আইসিজে, আইসিজে অঙ্গ সংস্থা, কিন্তু আইসিসি অঙ্গ সংস্থা নয়। আইসিসি অঙ্গ সংস্থা নয়। আইসিসি হলো ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হলো আইসিসি, আর আইসিজে হলো আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা প্রতিষ্ঠা কিন্তু 2000, মানে এটা প্রতিষ্ঠা হয়েছে 1998 সালে, কিন্তু চালু হয়েছে 2002। প্রতিষ্ঠা 1998 রোম বিধির মাধ্যমে, আর এটা চালু হয় 2002 সালে। চালু 2002, প্রতিষ্ঠা হলো 1998। এখন এটা আন্তর্জাতিক অপরাধ আদালত, আর ওটা শুধু আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত। এখানে কিন্তু বিচারক 15 জন। এখানে বিচারক হলো 15 জন, আন্তর্জাতিক আদালতের বিচারক 15 জন, আর আইসিসির আদালতের বিচারক কিন্তু 18 জন। এখানে 18 জন কেন? কারণ এখানে অপরাধ আছে, অপরাধ, ক্রিমিনাল অপরাধ, মানে অপরাধ শব্দটা থাকলে মনে রাখবেন যে 18 জন, কারণ এখানে বিচারক বেশি লাগবে। আর দুইটারই সদর দপ্তর কিন্তু দি হেগ,
দি হেগ, নেদারল্যান্ডস। দি হেগ, নেদারল্যান্ডস। এখন দুইটা অপরাধ আদালতের কাজ কি? এরা হলো যুদ্ধাপরাধের বিচার করে, যুদ্ধাপরাধ, গণহত্যা, এই বিচারগুলো করে থাকে। আর আইসিজে যদি এগুলো ওরা না করতে পারে তখনও করে। আইসিজে সাধারণত হলো দেওয়ানি বিষয়গুলো দেখে। দেওয়ানি মানে মালিকানার বিষয়, জমির মালিকানা, দ্বীপের মালিকানা, সমুদ্র সীমা বিরোধ, এইসব বিষয়গুলো কাজ করবে আইসিজে। আর এই ফৌজদারি অপরাধ যেটা যুদ্ধাপরাধ, গণহত্যা, এ নিয়ে কাজ করে ক্রিমিনাল কোর্ট। আর আমাদের রোহিঙ্গা কেস কিন্তু আইসিজেতে, এটা আমরা বলছি ভালোভাবেই যে রোহিঙ্গা কেসটা আইসিসিতে হয় নাই, কারণ মিয়ানমার আইসিসি সদস্য নয়, এই জন্য মামলাটা হয়েছে আইসিজেতে। তার মানে ও কিন্তু অঙ্গ সংস্থা না, আইসিসি অঙ্গ সংস্থা নয়, ও বিষয়িত সংস্থা। আর বাকিগুলো কিন্তু এই 6টা হলো অঙ্গ সংস্থা। তো এখানে 1 থেকে 6 পর্যন্তই একটু ক্রিটিক্যাল, বাকিগুলো খুবই সহজ, বাকিগুলো আপনি পারেনও। তারপরে আমি একবার আলোচনা করে দিচ্ছি। তো 6-এর পরে দেখি 7। 7টি মানে কি? জাতিসংঘ প্রতিষ্ঠার শর্ত 7টি, একটু আগে দেখছি। শর্ত হলো 7টি, যে মস্কো ঘোষণায়। আর 7ম দাপ্তরিক হবে বাংলা। 8। এমডিজির লক্ষ্য হলো 8টি, এমডিজির লক্ষ্য ছিল 8টি, এবং বাংলাদেশ অর্জন করেছিল বিডি এলডিসি ভুক্ত 48টি দেশ ছিল তখন, এখন তো 46টি। 48টি দেশের মধ্যে এমডিজি অর্জনে শীর্ষে ছিল, এমডিজি অর্জনে শীর্ষে ছিল। এমডিজির লক্ষ্য 8টি। এই এমডিজি ফর এলডিসিস, আগেও বলেছি আপনাদেরকে, এমডিজি এটা ফর এলডিসিস, অর্থাৎ এলডিসি ভুক্ত দেশের জন্য এমডিজি। আর এসডিজি ফর অল, এসডিজি ফর অল অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস প্রত্যেকটা দেশের জন্য। আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এটা শুধুমাত্র এলডিসি ভুক্ত দেশের জন্য। সর্বশেষ উপনিবেশবাদ থেকে ফ্রি হওয়া কান্ট্রি কোনটা? পালাউ, ম্যাকাও, পূর্ব তিমুর। উপনিবেশিক শক্তি থেকে আসলে যদি বলেন, উপনিবেশিক শক্তি থেকে আসলে মুক্তি যদি বলেন, তাহলে আপনার এখানের একটাও না। সাউথ সুদান, সে তো আসলে তার দেশ থেকে ভাগ হয়ে গেছে, সেও ব্রিটিশ উপনিবেশ ছিল, কিন্তু উপনিবেশিক যারা শক্তি ছিল তারা তো কেউ এর মধ্যে নাই। তার মানে এখানে পালাও, ম্যাকাও তো হবে না, ওরা তো উপনিবেশ ছিল না, ওরা তো ছিল হলো আপনার জাতিসংঘের অন্তর্ভুক্ত, ওরা হবে না। ও ম্যাকাও, ম্যাকাও, ম্যাকাও হবে। আমি এখানে ম্যাকাওটা ভুলে গেছিলাম, ম্যাকাও তো চীনের মধ্যে, পর্তুগাল থেকে মুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে উপনিবেশ থেকে মুক্ত হওয়া সর্বশেষ ভূখণ্ড ম্যাকাও হবে। আর পূর্ব তিমুর তো ইন্দোনেশিয়ার সাথে অন্তর্ভুক্ত হয়েছিল, ও তো আর উপনিবেশ না, উপনিবেশ ছিল হলো পর্তুগাল, ওটাও। কিন্তু পূর্ব তিমুর তো ইন্দোনেশিয়া থেকে পৃথক হয়েছে, তাই ম্যাকাও হবে উত্তর, 1999, ম্যাকাও 99। আর এমডিজি লক্ষ্য কিন্তু 8টি, বাংলাদেশ এমডিজি অর্জন করেছে কিন্তু 6টি, 6টি। ক্লিয়ার? আর 9 দিয়ে যদি আসেন, সেটা হলো নবম মহাসচিব। বর্তমান যিনি মহাসচিব তিনি কিন্তু নবম, অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগালের। অ্যান্তোনিও গুতেরেস, উনি কিন্তু পর্তুগাল, এবং উনি আগে কিন্তু ইউএনএইচসিআর এর প্রধান ছিল। ইউএনএইচসিআর এর সাবেক প্রধান, ইউএনএইচসিআর এর সাবেক প্রধান ছিল অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস ইউএনএইচসিআর সাবেক প্রধান ছিল, এবং এখন তো জাতিসংঘের প্রধান। আপনাদের শুধু এই ইউএনজিএ আর ইউএনএসসি এর মধ্যে একটু পার্থক্য শিখে নিতে হবে।
এর এর সভাপতির মেয়াদ কিন্তু 1 বছর, আর ওর কিন্তু 1 মাস। এর সদস্য কিন্তু 193টা, অর্থাৎ জাতিসংঘের সব সদস্য ইউএনজি এর সদস্য 193টি সদস্য, আর ওর সদস্য কিন্তু 15টি সদস্য। এই 15টি সদস্যের মধ্যে 5টি স্থায়ী আর 10টি অস্থায়ী। কিন্তু এই অস্থায়ী সদস্য আগে ছিল 6টি। এটা ছিল 1961 সালের আগে, 65 সালের আগে। 1965 সালের আগে অস্থায়ী সদস্য ছিল 6টি। তখন নিরাপত্তা পরিষদের মেম্বার ছিল 11টা। পরীক্ষা আসতে পারে যে 65 সালে আগে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বা মোট সদস্য কয়টা ছিল? মোট সদস্য ছিল তখন 11টা। এই 165 সালের আগে 5টি স্থায়ী সদস্য আর 6টি ছিল না, অর্থাৎ 11টি দেশ ছিল 65 সালের আগে। কিন্তু আপনাদের এটা চাইতে গুরুত্বপূর্ণ হলো কার্যাবলী, কে কোন কাজ করে সেটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিরাপত্তা পরিষদের কাজ কি আর সাধারণ পরিষদের কাজ কি, সেইটা পরীক্ষায় এসে থাকে। ও কি করে? মহাসচিব নিয়োগ করে। আর ও কি করে? মহাসচিব নিয়োগ অনুমোদন করে। মহাসচিব নিয়োগ অনুমোদন, তাহলে অনুমোদন করে নিরাপত্তা পরিষদ, কিন্তু সাধারণ পরিষদ থেকে নিয়োগ পেয়ে যায়। ও কি করে? ইউএনএসসি, ইকোসক ও অন্যান্য সংস্থার সদস্যপদ প্রদান করে। এই যে বাংলাদেশ যে বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করে, সেটা প্রদান করে কিন্তু সাধারণ পরিষদ। আর ও কি করে? ইউএনজি এর সদস্যপদ প্রদান করে। অর্থাৎ ইউএনজি এর সদস্য মানে জাতিসংঘের সদস্য, তার মানে জাতিসংঘের সদস্যপদ প্রদান করে কিন্তু ইউএনএসসি, অথবা ইউএনজি এর সদস্যপদ প্রদান করে ইউএনএসসি। আর ও ওরটা করে না, আর ও ওরটা করে না, ওরটা ও করে আর ওরটা ও করে। আর ইউএনজি হলো সব সংস্থা সদস্যপদ প্রদান করে। রঞ্জু ভাই আসছে? হ্যাঁ, খাবার দে, এই জায়গায় দে, এখানে দিবি না ওখানে দে। এরপরে দেখেন 3 নম্বরে বাজেট পেশ করে, বাজেট পেশ ও পাশ করে। আর এরা কি করে? সনদ সংশোধন করে, সনদ সংশোধন করে। বাজেট পেশ ও পাশ করে এরা। 4 নম্বরে নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে। নিরস্ত্রীকরণ ও মানবাধিকার, এই দুইটা বিষয় কিন্তু কাজ করে সাধারণ পরিষদ। আর এর হলো অবরোধ আরোপ করে। নিরাপত্তা পরিষদের কাজ হলো অবরোধ আরোপ করা। মহাসচিব নিয়োগ, মহাসচিব নিয়োগ অনুমোদন, ইউএনএসসি, ইকোসক অন্যান্য সকল সংস্থা সদস্যপদ প্রদান করে, আর ওরা হলো ইউএনজি সদস্যপদ প্রদান করে। বাজেট পেশ ও পাশ করে, ওরা সনদ সংশোধন করে। নিরস্ত্রীকরণ ও মানবাধিকার নিয়ে কাজ করে, ওরা অবরোধ আরোপ করে। ক্লিয়ার? উল্লেখযোগ্য কাজ এই কয়েকটা। তবে আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হলো 5 নম্বরে। 5 নম্বর হলো এরা সদস্যদের বহিষ্কার করতে পারে, সদস্য দেশকে বহিষ্কার করে। আর এরা শান্তি রক্ষা নিয়ে কাজ করে, শান্তি রক্ষা। আর এই দুইটা মিলেই একটা কাজ করে, সেটা বিচারক নিয়োগ। বিচারক নিয়োগে পরস্পরের পরামর্শ করে, বিচারক নিয়োগে পরামর্শ করে থাকে। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের পরামর্শ নিবে, ও আবার ওর পরামর্শ নিবে, তারপরে তারা বিচারক নিয়োগ করবে। ক্লিয়ার?
ওকে, আমাদের নেক্সট ক্লাসের জার্নি শুরু হবে ইনশাল্লাহ 6:30-এ। সবাই গোসল করেন, খাওয়া দাওয়া করেন, ঘুমান। 6:30 থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমরা ইউএন এর অন্যান্য সংস্থা শেষ করে তারপরে আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠানাদির মধ্যে ঢুকবো, রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাত 10টা পর্যন্ত হোক আর যতক্ষণ হোক, আপনারা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেন। ক্লাস হবে ইনশাল্লাহ 6:30টায়। ভাইরা এখানে দেখাবার, হ্যাঁ ওইখানে দিছ। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন আছে? ইউএনএসসি কোনো দেশ এককভাবে কোনো দেশের উপর অবরোধ করলে তা কি সবার জন্য প্রযোজ্য হবে? একটা দেশ কি করতে পারে? ওখানে তো পাশ হইতে হবে না, 9টা হাবোর্ডে প্রস্তাব পাশ হতে হবে। এখানে একটা বিষয় ভোটাধিকার নিয়ে একটু কথা বলতে হবে। মানে প্রস্তাব পাশ, একটু যায়েন না, চলে গেছেন, অনেকেই চলে গেছে। প্রস্তাব পাশের মধ্যে একটা বিষয় আছে, একটা ইউএনজিএ আর একটা হলো ইউএনএসসি। ইউএনজিও তে প্রস্তাব পাশ হয় 2/3 ভোটে, আর এখানে ভোট হয় 3/5 ভোটে পাশ হয়। অর্থাৎ এখানে 2/3 ভোট পেলেই প্রস্তাবটা পাশ হবে, আর এখানে 9টি হা ভোটে প্রস্তাব পাশ হবে। 9টি হা ভোটের মধ্যে 5টি লাগবে স্থায়ী আর 4টি লাগবে অস্থায়ী। 5টি স্থায়ী, 4টি অস্থায়ী। তবে 5টি স্থায়ীর মধ্যে কোনো দেশ ভোট না দিলে, কোনো দেশ ভোট দানে বিরত থাকলে সমস্যা নাই, তবে না ভোট দিতে পারবে না। 5টি দেশের মধ্যে স্থায়ী যে 5টি দেশ, এরা যদি কেউ না ভোট দেয় তখন আর প্রস্তাব পাশ হবে না। কোনো দেশ ভোটদানে বিরত থাকলে সমস্যা নাই, ভোটদানে বিরত থাকুক তাতে সমস্যা নাই, কিন্তু যদি কেউ না ভোট দেয় তাহলে প্রস্তাব পাশ হবে না। আর 4টি স্থায়ী অস্থায়ী সদস্য, তারা যদি হ্যাঁ ভোট দেয়, তারা যদি অস্থায়ী সদস্য, ভোট লাগবেই 4টা। যদি এখানে 6টাও অস্থায়ী সদস্য ভোট দেয় কোনো সমস্যা নেই। এখানে 10টি অস্থায়ী সদস্য সব ভোট দেয় যে হ্যাঁ, কিন্তু এখানে একজন না বললে তখন আর প্রস্তাব পাশ হবে না। অর্থাৎ না ভোট দিলে প্রস্তাব পাশ হবে না, চুপ থাকলে বা বিরত থাকলে প্রস্তাব পাশ হবে। আবার এরা যদি কেউ অনুপস্থিত থাকলেও প্রস্তাব পাশ হবে না। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে হলে 9টি হা ভোট লাগে। 9টি হা ভোটের মধ্যে 5টি স্থায়ী সদস্যের ভোট লাগবেই। 3টা ঘটনা ঘটতে পারে। যদি স্থায়ী সদস্য কেউ অনুপস্থিত থাকে তাহলে প্রস্তাব পাশ হচ্ছে না। যদি 5টি অস্থায়ী সদস্যের মধ্যে কেউ না ভোট দেয় প্রস্তাব পাশ হচ্ছে না। কিন্তু যদি 5টি দেশের মধ্যে 5টি দেশে চুপ থাকে আর এখান থেকে যদি 10টা ভোট পাওয়া যায় তাহলে কিন্তু প্রস্তাব পাশ হবে। অর্থাৎ ভোটদানে বিরত থাকলে প্রস্তাব পাশ হবে। আপনারা দেখছেন না যে মুক্তিযুদ্ধের সময় বলছিলাম কি, ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুইটা দেশ কিন্তু মানে প্রস্তাবের বিপক্ষে বা পক্ষে ভোট দেয়নি, কিন্তু না ভোট দিয়েছে রাশিয়া, তাই প্রস্তাবটা পাশ হয়নি। আর তারা বিরক্ত ছিল, এতে কোনো সমস্যা নেই, প্রস্তাব পাশ তখন হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।